বাংলার মিষ্টি আজ জগৎ বিখ্যাত। কিন্তু এই বাংলার মিষ্টি এত জনপ্রিয় হওয়ার পেছনে কাদের অবদান সব থেকে বেশি? অবশ্যই বাঙালির। হ্যাঁ, বাঙালির অবদান অনস্বীকার্য। কিন্তু তার সাথে ইউরোপীয় আর ব্রিটিশদের অবদানও কিন্তু ভুলে যাওয়ার মতো নয়। কারণ আধুনিক যে মিষ্টি এখন বিদেশের বাজারেও এত জনপ্রিয়, আর আমাদের বাঙালিদের কাছে তো আর বলার অপেক্ষা রাখে না। সেইগুলোর মধ্যে কিন্তু এই ফিউশন মিষ্টিগুলো এসেছিল এই বিদেশি বিভিন্ন জিনিসের উপাদান, নতুন প্রযুক্তি, নতুন স্বাদের ঠিকানা থেকেই। কিভাবে হলো এই ফিউশন? আজকের ভিডিওতে থাকছে ঠিক সেই কথাগুলোই, বাংলার মিষ্টির ইতিহাস, আর তার মধ্যে কিভাবে যুক্ত হলো ইউরোপীয় আর বিদেশি প্রভাব। প্রথমেই সব থেকে জনপ্রিয় বাংলার মিষ্টি সন্দেশ। এই সন্দেশ কিন্তু আগে বাঙালিদের কাছে ছিল শুধু গুঁড়ো আর চাল দিয়ে বানানো এক ধরনের মিষ্টি। কিন্তু এই ছানা ফাটিয়ে সন্দেশ করাটা কিন্তু অনেক পরে 19 শতকের দিকে চালু হয়। আসলে যখন ইউরোপীয়রা মানে বিদেশিরা এখানে আসে এবং এখানে স্থায়ী বসতি স্থাপন করে, তখন তাদের চাহিদা অনুযায়ী মিষ্টি বানানোর ক্ষেত্রে এই ছানা ফাটিয়ে তারপরে সন্দেশ তৈরি করা হয়। কারণ ওই সময় লোকেরা মনে করতো যে দুধ ফাটিয়ে যে ছানা তৈরি হয় সেটা খুবই অশুভ। কিন্তু ইংরেজরা তো তার আগেই ক্রিম বা কাস্টার্ড এই ধরনের দুধ ফাটানো জিনিস খেত, চিজ। তো সেই ক্ষেত্রে তারা পছন্দ করতো এইরকমই কোনো মিষ্টি যেটা ছানার তৈরি হবে, যার মধ্যে খুব চ্যাটচ্যাটে মিষ্টি থাকবে না বা খুব অধিক পরিমাণ চিনি থাকবে না। সেইখান থেকে কিন্তু এখনকার আধুনিক যুগের এই সন্দেশের আবিষ্কার। এরপরে আসে রসগোল্লা। রসগোল্লা ছাড়া বাঙালির মিষ্টি একদম কল্পনা করা যায় না। কিন্তু এটা 19 শতকের আগে নয়। এর প্রধান দুটো উপাদান ছানা আর পরিশোধিত চিনি, দুটোই ব্রিটিশ যুগে সহজলভ্য হয়। চিনির ক্ষেত্রে বিশেষভাবে বলতে হয়, ব্রিটিশরা আখ চাষ আর চিনি পরিশোধনকে শিল্পের রূপ দেয়। সাদা চিনি তখন অনেকটা সস্তা হয়। এই চিনি ছাড়া এই হালকা শিরার রসগোল্লা বা রসের যে রসগোল্লা, সেটা কিন্তু সম্ভব ছিল না। রসগোল্লার গঠন অনেকটা ইউরোপীয়, চিজ ডাম্পলিং বা বয়েলড চিজ বেসড ডেজার্টের সঙ্গে তুলনীয়। যদিও সরাসরি এটা কিন্তু নকল নয়, কিছুটা ইনোভেশন আছে, যেটা আমরা দেখেছি আমাদের রসগোল্লা সিনেমাতেও আমরা দেখেছি। অতএব রসগোল্লা অনুপ্রাণিত হয়েছে ইউরোপীয় চিজ ব্যবহারের ধারণা আর ব্রিটিশ চিনি শিল্পের দ্বারা। বাংলার আরেকটা সবচেয়ে জনপ্রিয় মিষ্টি এবং যেটার মধ্যে পুরোপুরি বিদেশি প্রভাব লক্ষ্য করা যায়, আর সেটা হলো লেডিকিনি। লেডি ক্যানিং এর থেকে এসছে লেডিকিনি। এই গল্পটা মোটামুটি আমরা সকলেই জানি। আসলে লেডি ক্যানিং খুবই মিষ্টি খেতে ভালোবাসতেন। তো তার কথা মাথায় রেখে এবার তিনি কি পছন্দ করতেন, যে হালকা ভাজা কোনো জিনিস যেটা ছানা দিয়েই তৈরি হবে, মানে ভেতরে ছানা বা এই জাতীয় জিনিস থাকবে। তো সেই রকম কোনো মিষ্টি, তো ময়রারা তখন কি করলো, ওই ধরনের একটা মিষ্টি কিন্তু তৈরি করলো, যেটার নাম দেওয়া হয় লেডি ক্যানিং এরই নাম অনুসারে লেডিকিনি। এবার এই লেডিকিনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এখনকার বাজারে, আমরাও খুবই ভালোবাসি লেডিকিনি খেতে। এরপরে হচ্ছে পাউরুটি ভিত্তিক মিষ্টি, যেটাকে আমরা বলি মালাই মিষ্টি বা মালাই রোল। এই কনসেপ্টটাও কিন্তু এসেছে কলকাতার ব্রিটিশ বেকারি, এই বেকারি কনসেপ্ট থেকে। মানে পাউরুটি কিন্তু আগে বাংলায় খুব একটা পরিচিত ছিল না, কারণ পাউরুটি খুব একটা পাওয়া যেত না। কিন্তু যখন থেকে এই বিদেশি কনফেকশনারিরা এখানে কলকাতায় নিজেদের দোকান খুলতে শুরু করে, তখন কিন্তু এই পাউরুটি সহজলভ্য হয় এবং সেই দিয়ে তখন ময়রারা ভাবে যে এটা মিষ্টি বানালে কেমন হয়। তো ডবল পাউরুটি সন্দেশ, এইখান থেকে আস্তে আস্তে ওটা মালাই সন্দেশে যেটা পাউরুটি দিয়ে তৈরি হয় এখনো, ওইভাবে কিন্তু এই জায়গাটা গড়ে ওঠে, মানে ডবল পাউরুটি সন্দেশ বা মালাই সন্দেশ। আরেকটা জিনিস, কাস্টার্ড অনুপ্রাণিত ফিরনি। হ্যাঁ, ফিরনি কিন্তু পায়েস আমাদের অনেক প্রাচীন। পায়েস থেকে ফিরনির যে ট্রানজিশনটা হয়েছিল সেটা কিন্তু ইউরোপিয়ান কাস্টার্ড থেকে। কাস্টার্ড থেকেই এই ফিরনির কনসেপ্টটা আসে। ওই সেম দুধ ফেটিয়ে ছানা তৈরি করে সেটাকে আরও বিভিন্ন হালকা চিনি। ফিরনি বা এই জাতীয় মিষ্টিগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় না যে খেলেই গা গুলোয়। তাই এই যে হালকা মিষ্টির কনসেপ্ট, এগুলো কিন্তু সম্পূর্ণ ব্রিটিশ এবং ইউরোপীয় চিন্তাভাবনার। কেক অনুপ্রাণিত মিষ্টি বা ক্রিম সন্দেশ। ব্রিটিশরা কেক, স্পঞ্জ এই ধরনের ক্রিম কিন্তু ব্যবহার করত। এর প্রভাবে বাংলায় তৈরি হয় ক্রিম সন্দেশ, কেক সন্দেশ বা মালাই সন্দেশ। এই মিষ্টিগুলোর টেক্সচার আর মোল্ডিং পদ্ধতি ইউরোপীয় ডেজার্টের প্রভাব স্পষ্টভাবে বহন করে। এবার হচ্ছে আইসক্রিম অনুপ্রাণিত কুলফি ও ফ্রোজেন ডেজার্ট। যদিও কুলফির শিকড় মধ্য এশিয়ায়, কলকাতায় এর জনপ্রিয়তা বাড়ে ব্রিটিশদের মাধ্যমে। আইসক্রিম সংস্কৃতি আসার পর ইউরোপীয় ফ্রোজেন ডেজার্টের ধারণা ছাড়া শহরে কুলফির বিস্তার কিন্তু একদম সম্ভব হতো না। মিষ্টি দইয়ের আধুনিক রূপ। দই প্রাচীন, কিন্তু আজকের মিষ্টি দই যে মসৃণ, একেবারে নিয়ন্ত্রিত ফার্মেন্টেশন, চিনির ব্যবহার, এগুলো ব্রিটিশ খাদ্যবিজ্ঞান আর নিয়ন্ত্রিত দুগ্ধ প্রক্রিয়ার প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে মনে রাখা দরকার, ব্রিটিশরা এসে বাঙালিকে মিষ্টি বানাতে কিন্তু একদম শেখায়নি।
যেটা আমি বললাম, ব্রিটিশ অনুপ্রাণিত মিষ্টি, মানে তাদের কোনো না কোনো জিনিসের সাথে আমাদের এখনকার মিষ্টির কিছু মিল পাওয়া যায়, আমি সেটা বলতে চাইছি। বাঙালির নিজের রন্ধনশিল্প ছিল, কিন্তু ব্রিটিশরা এনে দিয়েছিল নতুন উপাদান, নতুন যন্ত্র, নতুন স্বাদ, ভাবনা, নতুন শহরের রুচি। বাঙালি মিষ্টান্নকাররা সেই উপাদানকে নিজেদের মতো করে বদলে নিয়েছিলেন। ক্রিয়েটিভিটিটা আমাদেরই। এই কারণেই বাংলার মিষ্টি আজ অনন্য। এটি না পুরোপুরি দেশীয়, না পুরোপুরি বিদেশি, এটি ইতিহাসের সঙ্গে তৈরি হওয়া এক অনন্য স্বাদ। কলকাতার মিষ্টির ইতিহাসে শুধু যে এই ধরনের পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। বিভিন্ন পরিবার, যেই পরিবারগুলোর মিষ্টি মানে যাদের দোকানের মিষ্টি এখন খুবই জনপ্রিয়, যেমন ভীমনাগ বা নকুড়চন্দ্র পাল, এদের মিষ্টি কিন্তু এদের পরিবাররা তখন আস্তে আস্তে মানুষের চাহিদা অনুযায়ী মিষ্টি তৈরি করতে শুরু করে এবং তার ফলস্বরূপ তাদের মিষ্টি এখন জগৎ বিখ্যাত। ভীমনাগ পরিবার যখন মিষ্টি তৈরি শুরু করে তারা বোঝে অতিরিক্ত গুড় বা অতিরিক্ত চ্যাটচ্যাটে মিষ্টি মানুষের আর পছন্দ হচ্ছে না। তখন তারা নতুন ধরনের মিষ্টি কিন্তু ইনোভেট করে, যেগুলো কম হালকা মিষ্টি অথচ যেগুলো খেতে খুবই সুস্বাদু আর মুখে দিলে গলে যায় এরকম মিষ্টি। আর সেগুলো কিন্তু ইংরেজদের রুচির সঙ্গেও বেশ মানিয়ে যাচ্ছিল। তো ইংরেজদের মধ্যে এই ধরনের মিষ্টি খুবই জনপ্রিয় হয়ে ওঠে ওই সময়। আর তারপরে পরবর্তী স্বাধীনতার পরে বাংলায় তো এইসব মিষ্টিগুলো একেবারে আইকনিক। ভীমনাগ সন্দেশে প্রথম নিয়ন্ত্রিত চিনি ব্যবহার, মসৃণ টেক্সচার আর ছাঁচে ফেলার নীতি চালু করে, যা ইউরোপীয় কনফেকশনারি ট্র্যাডিশনের সঙ্গে বেশ মিল খায়। এরপর আসি নকুড়চন্দ্র দাস ও কেসি দাসের পরিবার। নকুড়চন্দ্র দাস 19 শতকের শেষ ভাগে ছানা নিয়ে ধারাবাহিকভাবে কিন্তু পরীক্ষা করেন। তার ছেলে কেশবচন্দ্র দাস বা কেসি দাস এই পরীক্ষাকে বাণিজ্যিক রূপ দেন। রসগোল্লার আধুনিক স্পঞ্জি রূপ, মানে স্পঞ্জের রসগোল্লা যেটাকে আমরা বলি, এখানে কিন্তু এসে থামে। রসগোল্লার ক্ষেত্রে বিদেশি প্রভাবটা সরাসরি কোনো ব্যক্তি নয়, বরং ব্রিটিশ চিনি শিল্প বা ইউরোপীয় চিজ ডাম্পলিংয়ের ধারণা। ইউরোপে বহু আগে থেকেই বয়েলড চিজ বেসড মিষ্টি ছিল, কিন্তু সেগুলো এরকম রসে মানে শিরায় ডোবানো নয়। কেসি দাস ছানার গঠনকে এমনভাবে উন্নত করেন যাতে তা শিরা মানে রস শোষণ করতে পারে। এটি একেবারেই নতুন ধারণা, যা সম্ভব হয় পরিশোধিত সাদা চিনি আর নিয়ন্ত্রিত তাপ প্রয়োগের মাধ্যমে। দুটোই ব্রিটিশ যুগের প্রযুক্তি। এখন আসি লেডিকিনি আর নবীন চন্দ্র দাসের প্রসঙ্গে। লেডিকিনি সরাসরি ব্রিটিশ ব্যক্তিত্ব দ্বারা অনুপ্রাণিত। লেডি ক্যানিং এর থেকে, সেখান থেকেই হয় লেডিকিনি। নবীন চন্দ্র দাস লেডি ক্যানিং এর রুচি বুঝে একটা নরম, গোল, হালকা ছানার মিষ্টি তৈরি করেন। এটি কোনো অনুমান নয়, নামকরণ নিজেই প্রমাণ। লেডিকিনির টেক্সচার আর মিষ্টতা অনেকটা ইংরেজ মিল্ক ফাজ বা সফট চিজ সুইটের মতো, তবে দেশীয় কৌশলে তৈরি। এবার আসি ব্যানার্জি ও বসু পরিবারের মিষ্টান্নকারদের কথায়, যারা ব্রিটিশ বেকারি সংস্কৃতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। কলকাতায় ব্রিটিশ বেকারি চালু হয় 1800 শতকের শেষ দিকে। পাউরুটি, কেক, স্পঞ্জ কেক এসব তখন নতুন। বাঙালি মিষ্টান্নকাররা এই ব্রেড ব্যবহার করে তৈরি করেন ডবল রুটি সন্দেশ, ব্রেড পুডিংয়ের দেশীয় রূপ, ব্রেড ভিত্তিক মালাই মিষ্টি। এই মিষ্টিগুলোর অনুপ্রেরণা সরাসরি ইংরেজ ব্রেড পুডিং আর স্পঞ্জ ডেজার্ট। ব্রিটিশরা কিন্তু বাংলায় মিষ্টি তৈরি করেনি, সেটা বাঙালিরাই করেছিল। কিন্তু তারা দিয়েছিল পরিশোধিত চিনি, দুধ ফেটিয়ে কিভাবে ছানা তৈরি করা যায়, এইগুলোর আধুনিক প্রযুক্তি, আধুনিক স্বাদ। আর সেইগুলো কিন্তু বাংলার ময়রারা বা মিষ্টান্নকাররা একদম সহজে শিখে নিয়েছিল। আর তার ফলে তৈরি হয়েছে বাংলার জগৎ বিখ্যাত বেশ কিছু মিষ্টি, যেগুলো আজ আমাদের কাছে ভীষণই জনপ্রিয়। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা।